আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো নাম্বার সিস্টেম। আর এই চ্যাপ্টারটা হলো বিজনেস ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি ম্যাথ করা লাগবে বা কি থিওরি পড়লে হবে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। বিজনেস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাথ কিন্তু ইজি আছে, আমি তোমাদের সেভাবে বোঝাবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। কিন্তু মেন কথা হলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি বোঝা সত্ত্বেও তুমি কিন্তু পরে পারবা না। প্র্যাকটিসের অভাবে তুমি ভুলে যাবা। অর্থাৎ আমি সুন্দরভাবে বুঝাবো, যেই সিস্টেমে বোঝালে তোমরা বুঝতে পারবা আমি সেইভাবেই বুঝাবো। কিন্তু কথা হলো তোমরা যদি সেটা প্র্যাকটিস না করো তাহলে তোমরা সেটা ধরে রাখতে পারবা না। যার কারণে মনে করো তুমি যদি অন্য পড়া পড়ো 10 মিনিট, এটা পড়তে হবে 20 মিনিট। মনে করো অন্য পড়া যদি পড়ো 1 ঘন্টা, তাহলে তোমার বিজনেস ম্যাথমেটিক্স পড়তে হবে 2 ঘন্টা। বিষয়টা এমন আর কি। অর্থাৎ সবচেয়ে বড় কথা হলো কন্টিনিউয়াসলি তোমার এটা পড়তে হবে। তুমি যদি এটা কন্টিনিউয়াসলি না পড়ো তাহলে কি হবে, তোমার এটা মনে থাকবে না, ভুলে যাবা। সো পরীক্ষার আগ পর্যন্ত তোমার প্রতিদিনই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিংবা একবার হলেও দেখে যেতে হবে। তাহলে কি হবে, তোমার সিস্টেমগুলো মাথায় থাকবে, ম্যাথগুলো মাথায় থাকবে। তাহলে বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের যে ভয় থাকে সেটা দূর হয়ে যাবে। ম্যাথও পারবা, অ্যান্সার করতে পারবা। আর তোমরা ম্যাথ বোঝার জন্য যা যা করা লাগে আমি তাই করব, সেভাবে বোঝানোর ট্রাই করব। ওকে, সো দেখি নাম্বার সিস্টেম থেকে আমাদের যে ম্যাথগুলো করা লাগবে বা যে ম্যাথ টপিকগুলো পড়া লাগবে, সেটা 1 নাম্বার হলো স্কোয়ার রুট, বর্গমূল। 2 নাম্বার হচ্ছে কিউব রুট, ঘনমূল। 3 নাম্বার হচ্ছে এক্সপ্রেস এ প্লাস আইবি আকারে প্রকাশ করা। এক্সপ্রেস এ প্লাস আইবি আকার, অর্থাৎ এ প্লাস আইবি আকারে প্রকাশ করা, একটা মান থাকবে সেটাকে। এরপরে 4 নাম্বার হচ্ছে রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যা। 5 নাম্বার হচ্ছে ইরেশিওনাল নাম্বার, অমূলদ সংখ্যা। 6 নাম্বার হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, প্রকৃত মান। অর্থাৎ আমরা যদি এই চ্যাপ্টার থেকে এই টপিকসগুলো পড়ি তাহলে আমাদের আর কিছু লাগবে না এই চ্যাপ্টারে ম্যাথ টপিকের ক্ষেত্রে। ম্যাথ টপিক 7 কলেজে, আর থিওরি টপিক, অর্থাৎ থিওরি টপিক 7 কলেজের মধ্যে খুবই কম আসে। যদি আসো হাইস্ট একটা আসতে পারে, কিংবা বাট ন্যাশনালে মাঝে মাঝে আসে, 1-2টা আসতে পারে। সো আমরা থিওরি টপিকসগুলো পড়ে নেব। আর এগুলো একদমই ইজি, তোমরা একবার দেখলে পারবা। যেমন 1 নাম্বারে আমরা থিওরি টপিক্স দিয়েছি হলো মূলদ সংখ্যা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। 2 নাম্বার দিয়েছে অমূলদ সংখ্যা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তিন নাম্বার হচ্ছে প্রকৃত বা বাস্তব সংখ্যা কি, প্রকৃত বা বাস্তব সংখ্যা কি। 4 নাম্বার হচ্ছে জটিল সংখ্যা কি। 5 নাম্বার হচ্ছে শূন্যর বৈশিষ্ট্যগুলো লেখো। 6 নাম্বার হচ্ছে ভগ্নাংশ কি, এর প্রকারভেদগুলো আলোচনা করো। এগুলো সবগুলোই বইতে আছে, তোমরা একবার দেখলেই হবে। হ্যাঁ, এগুলো অত বেশি না, বাট একবার দেখলে হবে। যদি কোশ্চেন আসে তাহলে তোমরা অ্যান্সার তো দেওয়া লাগবে নাকি। তো এগুলো মাস্ট পড়তে হবে, আসলে এগুলোর মধ্যে থেকে আসবে, আর না আসলে নাই। বুঝছো? এখন তোমার কোশ্চেন এইভাবে আসতে পারে। দেখো অনেকে বলবে যে এমনি বলে না, এমনি সরাসরি পরীক্ষায় কোশ্চেন কমন পড়ে না। এর কারণ কি? যেমন আমি এখানে দিয়েছি মূলদ সংখ্যা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অমূলদ সংখ্যা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্য লেখো। এইভাবে কোশ্চেন আসলো। এখন তোমাদের যদি আমি এটা নাও লেখাই দিই, তার মানে তুমি কি এই দুইটা পড়ার ফলে তুমি ওইটা লিখতে পারবা না? মূলদ সংখ্যা তুমি প্রথমে লিখবে মূলদ সংখ্যা কাকে বলে, এরপরে অমূলদ সংখ্যা কাকে বলে, এরপরে উদাহরণ দিবে, এটার মূলদ সংখ্যার উদাহরণ হলো এগুলা, অমূলদ সংখ্যার উদাহরণ হলো এগুলা। এগুলোই তো পার্থক্য নাকি দুইটার মধ্যে। সো আমরা, কথা হলো আমরা যা দিচ্ছি সেগুলাই পড়বা। কোশ্চেন যেভাবে আসুক তোমরা অ্যান্সার করতে পারবা। এখন মূলদ অমূলদের মধ্যে পার্থক্য হোক, কিংবা প্রকৃত কিংবা অমূলদের মধ্যে পার্থক্য হোক, এগুলো যেটাই হোক, এগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে, আর আশা করি তোমরা সেগুলো পারবা। এগুলো পড়ে নিও। হ্যাঁ, যেমন মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো তোমার যে সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, যেমন পি বাই কিউ। এরপরে হচ্ছে তোমার অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, যেমন √2, √3, পাই এর মান, এগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আর মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এরপর প্রকৃত বা বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য থেকে তোমার সব কিছু আর কি, তোমার প্রকৃত বা বাস্তব সংখ্যা। এরপরে জটিল সংখ্যা। এরপর হচ্ছে শূন্যর বৈশিষ্ট্য।
এই যে শূন্যর বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা অনেক সময় তোমার বিসিএস বলো, ব্যাংক বলো, যে কোনো চাকরির পরীক্ষা আসতে পারে কিংবা তোমাকে কোশ্চেন করতে পারে। সো আমরা পড়বো যাতে এখনও শেখা হয়, ভবিষ্যতেও কাজে লাগে এভাবে। ওকে, তাহলে আসি, আজকে আমরা একটা ম্যাথ করি যেটা থেকে অবশ্যই আমাদের পরীক্ষার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার একটা ম্যাথ। এই কোশ্চেনটা কতবার যে পরীক্ষায় আসছে বলার বাহিরে, ন্যাশনাল বলো, 7 কলেজ বলো, মানে এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ। সো দেখি আজকের এই ম্যাথটা আমরা কীভাবে হয়েছে। আমরা এখানে দুইটা টাইপের ম্যাথ করি। মনে করো এখানে √2 একটা ম্যাথ, আরেকটা আমার এখানে আসা হলো √3। এখানে আমি দুইটা রাখছি কেন কি, মনে করো √2 এটা হচ্ছে তোমার ইভেন নাম্বার। কি নাম্বার? 2 যেহেতু মানে জোড় সংখ্যা, জোড় মানে কি ইভেন নাম্বার। সো এখন 2 জায়গায় যদি 4 হয়, তার মানে তারপরেও সেটা কি ইভেন নাম্বার। 4 এর জায়গায় 6, 8, 10, অর্থাৎ জোড় সংখ্যা দিয়ে আমরা একটা ম্যাথ রাখছি, আর বেজোড় সংখ্যা দিয়ে আমরা একটা ম্যাথ রাখছি। বেজোড় সংখ্যা যেমন √3 রাখছে, 3 জায়গায় যদি তোমার 5 থাকে, 7 থাকে, 9 থাকে, এরকম। অর্থাৎ বেশিরভাগ 3 বা 5 এরকম আসতে পারে। 2 জায়গায় 2, √2 কিংবা √3, √4 এরকম আসতে পারে। হয় √2 আসবে, নয় √3 আসবে, এরকম আসতে পারে। এখন কথা হলো ম্যাথ আমরা যে সিস্টেমে করব, সিস্টেম কিন্তু একই। এখন আমরা জোড় সংখ্যা যেহেতু ইভেন নাম্বার, সো √2 জায়গায় মনে করো এখানে √4 আসলেও আমাদের জাস্ট ক্যালকুলেশনে চেঞ্জ হবে। যেমন এখানে 2 আসছে না, তখন 4 থাকলে এখানে 4 আসবে জাস্ট, এভাবে ক্যালকুলেশন চেঞ্জ হবে। সো দেখি আমরা ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার পি কিউ, পি ডিভাইডেড বাই কিউ। সো আমরা অ্যান্সার করি এখানে লেট √2 ইজ রেশনাল নাম্বার। এখানে বলছে আমাদেরকে √2 যে ইরেশনাল নাম্বার এটা প্রমাণ করতে, কিসের মাধ্যমে? পি কিউ দ্বারা প্রমাণ করতে। আবার বলি, এখানে বলছে √2 ইরেশনাল নাম্বার এটা প্রমাণ করতে পি কিউ দ্বারা। তাহলে এখন আমরা লিখি √2 ইজ রেশনাল নাম্বার, ইট ইজ প্রেজেন্টেড ইন এ ফর্ম অফ পি বাই কিউ হোয়ার কিউ ইজ নট ইকুয়াল টু 0, যেখানে কিউর মান হচ্ছে 0। ওকে, এখন আসে আমাদের এই যে √2 এটা লিখলাম, এরপরে পি বাই কিউ এটা লিখলাম। লেখার পরে আমরা দুই পাশকে এই পাশ আর এই পাশকে বর্গ করব কেন? উভয় পাশকে বর্গ করে এটা কেন করছি, কারণ এই যেখানে রুট আছে, রুটটাকে উঠানোর জন্য, এই রুটটাকে উঠানোর জন্য আমরা এখানে বর্গ করছি এটা। আর এই পাশেও বর্গ, যেহেতু বর্গ করলে দুই পাশে করতে হবে, সেই জন্য এই পাশেও করছি। এখন এইখানে আমাদের রুট আর স্কোয়ার কাটা গেছে, তাহলে থাকে কি 2 থাকে। আর এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, দুইটার উপর যেহেতু স্কোয়ার আছে, সো আমরা আলাদা করে লিখলাম পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। এখন আসি, এই যে পি স্কোয়ার সমান সমান 2 কিউ স্কোয়ার, এটা কিভাবে হয়েছে? এই যে 2 এর নিচে আমাদের মনে মনে একটা 1 আছে। এখন আমরা আর গুণ করবো। দেখো এই যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে পি স্কোয়ার সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে তো পি স্কোয়ারে হবে। তাহলে পি স্কোয়ার সমান সমান, আর এই যে 2 এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে 2 কিউ স্কোয়ার, সেই জন্য পি স্কোয়ার সমান সমান 2 কিউ স্কোয়ার। ক্লিয়ার? এখন আসি, পি স্কোয়ার সমান সমান 2 কিউ স্কোয়ার হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার। কি ইন্টিজার? যেহেতু আমাদের এটা 2 হলে কোন জোড় সংখ্যা হলে ইভেন হয়, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে ওড হয়, ওড ইন্টিজার। সো যেহেতু আমাদের এটা পি স্কোয়ার সমান সমান 2 কিউ স্কোয়ার আসছে, সো হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার, সো পি ইজ অলসো অ্যান ইভেন ইন্টিজার, তার মানে পিও হচ্ছে ইভেন ইন্টিজার। এখন আসি অ্যাগেন লেট দিয়ে আমরা এখন কি করব, পি সমান সমান 2m ধরব। কি করব? পি সমান সমান 2m ধরে নিব। এখন আসে এটাকেও ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, উভয় পাশকে বর্গ করতে হবে। তাহলে পি স্কোয়ার সমান সমান 2m স্কোয়ার, দুই পাশকে বর্গ করলে তাহলে পি স্কোয়ার সমান সমান, এখানে 2 স্কোয়ার হলে 4 হয়, আর m এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4m স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো এখানে আমরা পি সমান সমান 2m কেন ধরছে? পি ধরছি কারণ এখানে আমাদের পি এর মান বের হয়েছে, এই যে পি স্কোয়ারের মান বের হয়েছে না, সেই জন্য আমরা এখানে পি ধরছি অ্যাগেন লেটে। আর 2m কেন? কারণ আমরা যেহেতু এটা √2 মাধ্যমে করতেছি, সেই জন্য আমরা এখানে 2 আনলে আমরা এটা প্রমাণ করতে পারবো, সেই জন্য এখানে 2 আনছি। ক্লিয়ার? যদি এখানে 4 থাকতো তাহলে আমরা এখানে 4 আনতাম।
বিষয়টা এমন আর কি। আর এম এটা আমরা ধরে নিব আর কি। সো এখন আসি তাহলে আবার এইখানে আমরা উভয় পাশকে বর্গ করছি, বর্গ করার পর পি স্কোয়ার সমান সমান 4m স্কোয়ার। এই যে এখন আসি এই যে পি স্কোয়ারের মান আমরা এখানে কত পাইছি দেখো, পি স্কোয়ারের মান পাইছি 2q স্কোয়ার। সেই জন্য আমরা পি স্কোয়ারের জায়গায় 2q স্কোয়ার লিখছি সমান সমান 4m স্কোয়ার। এখন দেখছো কেন আমরা পি ধরছি, এই যে 2q স্কোয়ার। তাহলে এই যে আমরা এখানে দেখাও দিয়েছি এটা, তাহলে এই যে 2 আছে, 2 যদি ওই পাশে 4 দিয়ে ভাগ করে তাহলে 4কে যদি 2 দিয়ে ভাগ করে, এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 2 হয় আর m স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার সমান সমান 2m স্কোয়ার। ক্লিয়ার? এরপরে কিউ স্কোয়ার সমান সমান 2m স্কোয়ার হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার। এটাও ইভেন ইন্টিজার, কারণ এটা আমাদের যেহেতু জোড় সংখ্যাতে আছে। এরপরে সো কিউ ইজ অ্যান ইভেন ইন্টিজার ইজ অলসো অ্যান ইভেন ইন্টিজার, এটা হবে। এরপরে বোথ পি অ্যান্ড কিউ হ্যাভ অ্যান কমন ফ্যাক্টর 2, দিস কন্ডিশন ইজ অপোজিট টু রেশনাল নাম্বার, সো √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। আচ্ছা, এই যে কমন ফ্যাক্টর 2, এটা কিন্তু আমাদের রেশিওনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার দুইটার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যর মধ্যে এই জিনিসটা আছে, আমি পরের ম্যাথটার মধ্যে এটা রাখছি। চলো আমরা এটা একটু দেখি। এখানে বলছে দুইটা ম্যাথ কিন্তু একই, সেম ম্যাথ, জাস্ট ওইখানে √2 এখানে √3। √3 আনছি কেন, কারণ এখানে আমাদের বলতে হবে অড ইন্টিজার, এখানে জাস্ট আমরা অড ইন্টিজার বলবো সেই জন্য, আর ওইখানে বলবো ইভেন ইন্টিজার। দেখো ম্যাথ কিন্তু সেম, এই যে √3 এরপরে পি বাই কিউ দ্বারা ইয়ে করতে হবে, তাহলে √3 সমান সমান পি ডিভাইডেড বাই কিউ। এটা এ পাশেও বর্গ করছি এ পাশেও বর্গ করছি, উভয়কে বর্গ করে, তারপরে স্কোয়ারের রুট কাটা যায় তাহলে 3 থাকে, আর এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার লিখছি, কারণ কি এই দুইটার উপরে বর্গ, তার মানে এটা পির উপরেও আছে কিউর উপরেও আছে, সেই জন্য পি স্কোয়ার লিখছি কিউ স্কোয়ার লিখছি। এরপরে পি স্কোয়ার সমান সমান 3q স্কোয়ার, এটা কীভাবে, 3 নিচে আমাদের মনে মনে একটা 1 আছে, সো আর গুণ দিলে পি স্কোয়ারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পি স্কোয়ারই হয়, আর তাহলে এই পাশে গুণ করলে 3q স্কোয়ার, সো এটা লিখছে। তাহলে পি স্কোয়ার সমান সমান 3q স্কোয়ার হুইচ ইজ অ্যান অড ইন্টিজার। এরপরে সো পি ইজ অলসো অ্যান অড ইন্টিজার। ওকে, এখন আসি অ্যাগেন লেট হলো, আমরা এখানে এই যে দেখো এখানে যেহেতু আমরা √3 প্রমাণ করতেছি রেশনাল নাম্বার, সেই জন্য আমরা এখানে 3 আর m নিছি, সো পি সমান সমান 3m। এরপরে আমরা এটাকেও আবার বর্গ করব, উভয়কে বর্গ করলে 3 স্কোয়ার করলে 9, এরপরে m এর উপর স্কোয়ার আছে 3m স্কোয়ার। এখন আসি এই যে পি স্কোয়ারের মান আমরা এখানে কত পাইছি, 3q স্কোয়ার, সেজন্য আমরা এখানে 3q স্কোয়ার লিখছি সমান সমান 9m স্কোয়ার। এরপরে এই যে 3 এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 9কে যদি 3 দিয়ে ভাগ দেয় তাহলে 3 হয়, 3 3 9, তাহলে কিউ স্কোয়ার সমান সমান 3m স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান সমান 3m স্কোয়ার হুইচ ইজ অ্যান অড ইন্টিজার। দুইটার মধ্যে পার্থক্য দেখছো, আগের ম্যাথটাতে আমরা বলছি ইভেন ইন্টিজার, এখানে কি বলছি অড ইন্টিজার। এরপরে সো কিউ ইজ অলসো অ্যান অড ইন্টিজার। Both P and Q have a common factor 3. This condition is opposite 3 rational number. আচ্ছা, এখন আসি এই ম্যাথগুলো আমরা দুইটা টাইপের ম্যাথ দেখা দিছি, একটা হলো অড ইন্টিজার আর একটা হলো ইভেন ইন্টিজার। দুইটার মধ্যে দুইটা সিস্টেম কিন্তু ম্যাথের সিস্টেম কিন্তু একই। আমরা ইভেনের ক্ষেত্রে যদি টুর জায়গায় √2 জায়গায় √4 আসে তাহলে ওইটাও ঠিক একই সিস্টেম। √3 অড ইন্টিজারের জায়গায় যদি আমাদের √6 আসে, √6 তো না 5, √5 যদি আসে তাহলেও সিস্টেম কিন্তু একই, জাস্ট ক্যালকুলেশনের মধ্যে একটু আমাদের চেঞ্জ হবে আর কি, এছাড়া আর কিছুই না। আর সিস্টেম যেভাবে দেখা দিছি এইভাবে একদম ইজি ম্যাথ। এখন আসি এই যে রেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে না, কি রেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে না, রেশনাল নাম্বার রাউন্ডিং ফিগার হবে, আর ইরেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে, রাউন্ডিং ফিগার হবে না। এখন আসে আমরা যদি দেখি যে আমরা ম্যাথটা করছি এটার মধ্যে কমন ফ্যাক্টর ছিল, যদি দেখি এখানে আমাদের একটা কমন ফ্যাক্টর দেখো, এই যে 3 একটা কমন ফ্যাক্টর, এইখানেও দেখো কমন ফ্যাক্টর 3, তার মানে দুইটার মধ্যে আমাদের 3 কমন থাকতেছে।
পি স্কোয়ারের মধ্যে আমরা 3q² পাচ্ছি, আবার q স্কোয়ারের মধ্যে আমরা 3m² পাচ্ছি। তার মানে দুইটার মধ্যে কমন কিন্তু 3, তার মানে কমন ফ্যাক্টর থাকতেছে। আর আমরা বলছি কমন ফ্যাক্টর থাকা মানে কি, কমন ফ্যাক্টর থাকা মানে কি, সেটা ইরেশনাল নাম্বার, অর্থাৎ ইরেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে, রাউন্ডিং ফিগার হবে না। রাউন্ডিং ফিগার হবে না মানে কি, তুমি যদি √2 এরপরে √3 এগুলোকে ক্যালকুলেটারে করো, তাহলে এগুলো দশমিক যুক্ত মান আসবে। কি মান আসবে? দশমিক যুক্ত অসীম মান আসবে, অসীম মান আসবে, রাউন্ডিং ফিগার হবে না। আর কি কয়, তোমার রেশিওনাল নাম্বার রাউন্ডিং ফিগার হবে, সেটা দশমিক মান আসবে না। ক্লিয়ার? সেজন্য আমাদের ইরেশনাল নাম্বারের একটা বৈশিষ্ট্য কি, এটা কমন ফ্যাক্টর থাকবে। যেমন আমরা দেখছি কি বোথ হ্যাভ এ কমন ফ্যাক্টর 3, তার মানে কমন ফ্যাক্টর পাইছি, এটা ইরেশনাল নাম্বার। তা সো এটা কি, দিস কন্ডিশন ইজ অপোজিট 3 রেশনাল নাম্বার, তার মানে এটা হচ্ছে 3 রেশনাল নাম্বারের অপোজিট। কারণ কি, আমাদের এটা কমন ফ্যাক্টর আছে, সেজন্য এটা ইরেশনাল নাম্বার হয়ে গেছে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে যে √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, আমরা এটা প্রমাণ করছি। এরপরে আগেরটা করছি √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, ওইটাও আমরা প্রমাণ করছি। ক্লিয়ার? এই দুইটা ম্যাথ তোমরা প্রয়োজন হলে একটা ম্যাথ মুখস্থ করবে জাস্ট, আমি দেখানোর জন্য, একটা ইভেন আর একটা ওটা, এই জন্য দেখানোর জন্য √2 মুখস্থ করবা, বাকি এইভাবে যত ম্যাথ আসবে সব তোমরা এইভাবে করবা। √2 আসুক, √3 আসুক, √5 আসুক, √4 আসুক, যেটাই আসুক, শুধু ইভেনের সময় অর্থাৎ জোড়ের সময় ইভেন লিখবা, আর ইয়ের সময় কি কয়, ওডের সময় তুমি বিজোড়ের ক্ষেত্রে ওড লিখবা, এটাই চেঞ্জ। অর্থাৎ তুমি এটা ফুল মুখস্থ করে ফেলবা, প্রয়োজন হলে আমি তো বুঝাই দিছি। অর্থাৎ এটা আসার সম্ভাবনা 99%, অর্থাৎ এই ম্যাথগুলো অনেকবার আসছে তো, আর এগুলো ইম্পর্ট্যান্ট ম্যাথ। সো এটা মাস্ট বি, হয় মুখস্থ করবা, না হয় বুঝবা, বুঝেও রাখবা, আর প্রয়োজনে প্রত্যেকটা লাইন টু লাইন মুখস্থ করে ফেলবা। ক্লিয়ার? সো আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমাদের √2 ইজ অ্যান রেশনাল নাম্বার, এখানে √2 আছে, এটা PQ দ্বারা প্রমাণ করতে বলেছে, এটা আমরা এখানে লিখলাম, লেখার পর বর্গ করব, বর্গ করার পর, বর্গ কেন করবে, এই যে এখানে রুটটা কাটার জন্য, তো রুট কেটে গেলে √2 থাকে। এরপরে আমাদের আড়াআড়ি গুণ করব, গুণ করলে এটা হয়। ঠিক একইভাবে আবার পরবর্তীতে আমরা কি করব, ফি সমান সমান, যেহেতু আমরা √2 করতেছি 2m নেব, এখানে m এটা নেওয়া লাগবে, তো m নিয়ে তারপরে এটাকে আবার আমরা বর্গ করব, বর্গ করার পরে আবার এই যে পি স্কোয়ারের মান আমরা এখানে পাইছি, এটা এখানে বসালাম, বসানোর পরে এভাবে ক্যালকুলেশন করছে। ওকে, সো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবা, আর এটা প্রয়োজনে ফুল মুখস্থ করে ফেলবা, কারণ এই কোশ্চেনগুলো মাস্ট আসে, অনেকবার আসছে এগুলো। হ্যাঁ, সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।